ইরানে সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত। ৪ দিনে প্রায় ৮০০ প্রাণহানি। হরমুজগান প্রদেশে স্কুল শিক্ষার্থীদের শেষ বিদায়ে ঢল। এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়ালো কাতার। যুদ্ধের কারণে এখনই জ্বালানি সংকটের আশঙ্কা নেই, দাবি মন্ত্রীর। পর্যাপ্ত মজুদ আছে বলছে বিবিসি। প্রতিনিয়ত অবজার্ভ করছি এবং আমাদের যে পার্টিগুলো তাদের সাথে যোগাযোগ রাখছি। ইভেন তারা আমাদেরকে মেইল করছে এইভাবে যে আমরা সরবরাহ দিব। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখায়। আপনি তো 1500 টাকা এনে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় সাদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? শিক্ষার্থী, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রেল ও মেট্রোতে ভাড়া কমছে 25%। সংসদের দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তির পরে স্থানীয় সরকার নির্বাচন। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকের নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। 2 কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ। মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেন ইস্তফাপত্র। কোনো চাপে নয়, সরে যাওয়ার কারণ ব্যক্তিগত। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার। 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ভোরে মারা যায় শিশুটি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র প্রায় 2000 স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কে পরিণত করা হয় টার্গেটে। এই নিয়ে ইরানে যৌথ হামলায় 787 জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় 2000 স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবিরত যৌথ হামলার পরও কোনোভাবেই দমানো যাচ্ছে না ইরানকে। চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েল স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রীতিমতো নাস্তানাবুদ অঞ্চলটির মার্কিন মিত্ররা। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কনসুলার সেবা। এছাড়া বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারে মার্কিন সেনাদের লক্ষ্য করে 1/2 শতাধিক ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC।
শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। অপারেশন ফতেহ খাইবারের চতুর্থ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কদর ও এমাদের মতো লিকুইড ফুয়েলড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিরক্ষা বলয় আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। রাজধানী ছাড়াও বন্দরনগরী হাইফা ও জেরুজালেমের কিছু অংশে লক্ষ্যভেদ করে ক্ষেপণাস্ত্রগুলো। মঙ্গলবার ভোরে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় আইআরজিসি। দুটি ইরানি ড্রোন আঘাত হানে ভবনে। এতে একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়। আগেই ভবনটি খালি করে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। শুধু বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন ও 3টি মিসাইল ছুড়েছে আইআরজিসি। মেইন কমান্ড ও হেডকোয়ার্টার ভবন ধ্বংসের দাবি করা হয় এতে। এদিকে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও নতুন করে ইরানের ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের রাজধানী দোহায়। দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফিজান ঘাঁটিতে ছোড়া হয়েছে 10টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত গার্লস স্কুলের শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে ইরানের মিনাপ শহরে নেমেছে শোকাহত মানুষের ঢল। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভুক্তভোগী এই শিশুদের জানাজা। নিহতদের জানাজায় যোগ দিতে হামলার ভয় উপেক্ষা করে রাস্তায় নামে হাজার হাজার ইরানি। এ সময় অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় নিহতদের। অভিযানের প্রথম দিনে হরমুজগান প্রদেশে মানিব শহরের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ যায় প্রায় 200 শিশুর, আহত হয় আরও অনেকে। অপারেশন রোরিং লায়নের আওতায় লেবাননের বিভিন্ন স্থানে স্থল বাহিনীর মোতায়েন করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় আইডিএফ। জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় শক্ত অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার জনগণকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে রকেট হামলা চালানোয় হিজবুল্লাহকে কঠোর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে সেনা অভিযান দীর্ঘায়িত করবে না আইডিএফ। মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে ইরান যুদ্ধ, এমন সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দাবি, পরমাণু অস্ত্র তৈরি থামানোর দোহা দিয়ে যে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তাতে তৈরি হতে পারে বিপরীত পরিস্থিতি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে কথা বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যে যুদ্ধ শুরু হয়েছে তাতে কেবল ইরানই নয়, বরং আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য প্ররোচিত হতে পারে। তাই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের যে মহৎ লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা হয়েছে, এতে ঠিক উল্টোটা হতে পারে। আমরা স্পষ্টতই এমন কর্মকাণ্ডের বিরোধিতা করি। এক ফোঁটা তেলও হরমুজ প্রণালী থেকে বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এবার পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এ অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। 5 মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতে ফ্লাইট স্থগিত করেছে বিমান। মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 38টি সহ মোট বাতিল হয়েছে 147টি। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের সহায়তা করছে সরকার। বিশ্লেষকদের মতে সংকট দীর্ঘমেয়াদী হলে বিপদে পড়তে পারে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলো। মোকাবেলায় এখনই জোর প্রস্তুতি দরকার সরকারের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো। শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হওয়ার। গত দুদিনের সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 2 জন বাংলাদেশি নিহত ও 7 জন আহত হয়েছে, যা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এমনকি রাতে পররাষ্ট্রমন্ত্রী 2 দফায় কথা বলেছেন গালফভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে মধ্যপ্রাচ্যে গমনোচ্ছুদের যাত্রার ব্যবস্থা করা হবে। এছাড়া নিহতদের মরদেহ আনার ব্যবস্থাও করছে সরকার। মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটা সব রকম ব্যবস্থা আমরা করছি। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আটকে পড়া প্রবাসীদের সহায়তায় কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখন পর্যন্ত 89 জনের আবাসন ব্যবস্থা করেছে। এছাড়া আরও 1046 জনের আবাসনের ব্যবস্থা করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সংকটের বড় প্রভাব পড়বে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে। এমনকি সংকট বাড়তে পারে দেশের জ্বালানি খাতেও। তাই তাগিদ এখনই ব্যবস্থা নেয়ার। ভবিষ্যতে বাংলাদেশের এই ধরনের সিচুয়েশনে অন্ততপক্ষে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি স্টেটমেন্টগুলি প্রণয়ন করা হয়, সেটা বাংলাদেশের সব দিক থেকে স্বার্থকে রক্ষা করবে। কারণ ভূকৌশল বা ভূ রাজনৈতিক যে পরিবর্তনগুলি হয়, সেগুলি কখনো স্ট্যাটিক থাকে না, বারবার পরিবর্তিত হতে থাকে। সুতরাং আজকে যিনি আপনার বন্ধু, কালকে আপনার বন্ধু তিনি নাও থাকতে পারেন। সুতরাং সেইভাবে চিন্তা করে ভবিষ্যতের স্টেটমেন্টগুলি রেডি করা দরকার হবে। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপরে গুরুত্ব আরোপ করেছে এবং এই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপর গুরুত্ব আরোপ করা অব্যাহত থাকা উচিত। সো বাংলাদেশ এই ইন্টারন্যাশনাল অর্ডার, রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার যদি না হয়, শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবী একটা হুমকির ভেতরে যাবে। এদিকে সংকট ঘনীভূত হলে বৈশ্বিক তো বটেই, অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে বাংলাদেশের মতো দেশগুলোতেও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 ঊর্ধ্বের নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজার ঈদে না হলে কোরবানির আগেই এই সিদ্ধান্ত কার্যকরের আশা সড়ক, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রীরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি থাকায় ঈদের আগেই ঢাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ ও দিনাজপুরে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। গণপরিবহনে চলাচলকারীদের বড় একটা অংশই শিক্ষার্থী। জীবনের প্রয়োজনে নিত্যদিন পথ চলতে হয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদেরও। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই 3 শ্রেণী নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি শিক্ষার্থীরা আগের মতোই লোকাল বাসে পাবে ভাড়া ছাড়।
মঙ্গলবার সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে এ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঈদের আগেই সিদ্ধান্ত কার্যকরের চেষ্টা করবে সরকার। আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে এবং এইটা কার্যকর হবে। 25% ভাড়া ডিসকাউন্টে পরিচয়পত্র পরিদর্শন করতে হবে এবং আইডি কার্ড যেটা আছে সেটা দিয়েই তো আপনি রেলে টিকিট কাটেন এখন, তো সেটা দেখালেই 65+ নাগরিকরা এই সুবিধাটা পাবে। দুয়ারে করা নাড়ছে ঈদ উল ফিতর। নতুন সরকারের সামনে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার চ্যালেঞ্জ। সড়ক পরিবহন মন্ত্রী জানান, সব প্রস্তুতি নেওয়া হয়েছে, স্বাচ্ছন্দ্যে হবে ঈদ যাত্রা। রাস্তার উপর যততত্র অবস্টেকল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেইগুলি সেটা থাকবে না। যততত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সরকার প্রধানের কাছে তুলে ধরেন দুই সিটির আর্থিক দুরবস্থা। নাগরিক সুবিধার জন্য চান থোক বরাদ্দ। আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়, সেটার জন্য ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার শঙ্কায় বগুড়ার পরিবর্তে 10 মার্চ রাজধানীর করাইলে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে করাইল বস্তি, করাইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এছাড়া ঈদের আগেই সারা দেশে খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দিনাজপুর থেকে খাল খননের কাজ শুরু হবে। সরকারের 180 দিনে খননের লক্ষ্যমাত্রা 1200 কিলোমিটার। আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ নেন। জানান, নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। উত্তরাঞ্চল থেকে 40 টাকার নিচে বেগুন আর শশা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজির দৌরত্ব কি কমছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়া মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম, সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা রুবেল। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শশার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300। এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত করে? 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80-85, আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না।
একটু দেখেন না, ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি যে বাজারে যে খরচটা দেব এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম 500 টাকা দিয়ে মাল নামালাম, লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে পিছনে খাজনার স্লিপ পিছনে দিতে হাতে যান স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট, জি, তাহলে আপনি এইখান থেকে কেমন ঢোকেন? এটা আমার মানে এরিয়া ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে, তো এইটা তো হাট না, হাট না, হাট থেকে তো এটা খালি এটা এখানে না, কত হবে? 10 কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে, চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে, তাহলে এমনও হতে পারে যে ওরা হচ্ছে যে আমার নামে করতেও পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শশা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জ শহরে এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে। কত টাকা করে নেয়? ওখানে 350 টাকা নেয়। 350 টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না, সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলার চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, সিরাজগঞ্জে ঢুকতে আর 25 কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই। ঠিক আছে, আমি লাঠি নিয়ে যদি আমি টান জায়গা ওইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না, জোর করে নিচ্ছি না তো ভাই। ওই যে লাঠি হাতে, আপনি লাঠি আপনাদের এই যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা কই? লাঠিটা ফালা দিছেন? না না না, এই যে লাঠি। আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই প্রথম। হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে আপনি ধরেন বদলি করি। না না না, হ্যাঁ ভাই। ও আপনি নিজে আসল লোক না? না না না, আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ, মাঝে মধ্যেই। ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি। আমি অন্য আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে, ঠিক আছে। তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার। চাঁদা আদায় হচ্ছে এমনভাবে চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই। আমাদের কাছে এই ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি, অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে, তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা, তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? জি না, এখন পর্যন্ত পায় না কেউ। আপনারাও পান নাই? আপনাদের পরিচিত কেউ পাইছে? না। এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায়, অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন ফাইলে পাইতার, কিন্তু শ্রমিক আমরা যারা দেই আমার খবর হারালো আর কোনো ইয়ে নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে।
গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহস্থান হাট থেকে আসা এই বেগুন আর শশা যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কাউরান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপরেই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশেও সমস্যা হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, দাম বাড়ার শঙ্কা নেই। জানান, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টিও ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে 2টা জাহাজ, তার মধ্যে একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, কোনো অসুবিধা নেই। বর্তমান মজুদে ডিজেল 14 দিন, অকটেল 28 দিন, পেট্রোল 15 দিন ও ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল 55 দিন চলতে পারে বলে জানিয়েছে বিপিসি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছেন। 2024 সালের 10 ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের 2 কমিশনারও নিয়োগ দেওয়া হয়।
বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নখদাত ছিল কি ছিল না। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা সাক্ষ্য আপনারাই দিচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে শিশু হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকেই 50 ঊর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 7 বছর বয়সী ইরা। গত রোববার ইকো পার্ক এলাকা থেকে তাকে গলা কাটা অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। 2 দফা কণ্ঠনালীতে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় 2য় শ্রেণী পড়ুয়া ইরার। এদিকে শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। মাসখানেক পর রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় মামলা হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজনরা। যখন আমরা সেহরি খাইতে উঠি তখন কল আসে যে কি ওর অবস্থা বেশি খারাপ, তোমরা দোয়া করো, ওকে আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর নিঃশ্বাস গলার যে জায়গায় এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ আরেকটি টিউবের ব্যবস্থা করতে বলা হয়। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো এটা আসলে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। রমজানের শুরু থেকেই জমতে শুরু করেছে রাজশাহীর ঈদ বাজার। নগরীর ছোট বড় সকল মার্কেট আর শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতার শেষে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি 2 পিস ও 3 পিস পোশাকের বিক্রি। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। অন্যবার যেরকম কালেকশন ছিল তার থেকে এবার আরেকটু ভালো আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করছি, যা আসলে আশা করি মানুষের পছন্দ হবে। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে, তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে। এখনকার যে বাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম, কিন্তু আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000 টাকায়। বিক্রেতাদের আশা ক্রেতারা বেতন বোনাস হাতে পেলে বিক্রি শুরু হবে পুরোদমে। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আর আমাদের ছোটদের মধ্যে আরো কিছু পার্টি ফ্রক কালেকশন আছে, আর আপনার 2 পিস কালেকশন, যেটা এবার বাচ্চাদের জন্য নতুন। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনা বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা পোশাকের দাম ও মান নিয়ে দিচ্ছেন ভিন্ন মতামত। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে, যেটা মানে নর্মালি হচ্ছে 3-4 হাজার টাকার ড্রেসে বা 6-7 হাজারে সেল হচ্ছে, যেটা দেখলাম। এর আগে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম, তো মোস্ট অফ দ্য ড্রেসেস আর অলরেডি ডান। এখন জাস্ট কয়েকটা লাস্ট মিনিট শপিং করছি। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে, সেই সুবাদে মনে করছি এবার বেশ সুন্দর জাঁকজমক করলাম। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি কিছু প্রোডাক্টের কম, সব মিলে মোটামুটি কেনার মধ্যেই আছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।